আশা রাখি সকলেই ভালো আছো। আমরা অপরিচিতা গল্পের দ্বিতীয় অংশ পড়ব। আমি একটা শেয়ার স্ক্রিন করছি। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ভিডিওটা সম্ভবত এখানে আসবে না। আজকের পাঠ আমাদের অপরিচিতা এর দ্বিতীয় অংশ। এখানে আমরা দেখতে পাবো যে অপরিচিতা গল্পে যখন আমরা পড়েছিলাম বিবাহ ভেঙে গেল, বিবাহের আসর থেকে বরযাত্রীর দল ফিরে আসলো। এরপরে অনুপম অনুপম মাকে নিয়ে তীর্থে চলিলেন। বিবাহ ভেঙে গিয়েছে, মাকে নিয়ে অনুপম কি করলো? তীর্থে চললেন। তীর্থ কোথায় জানো? কাশী। এই হলো হিন্দুদের তীর্থস্থান কাশী। এখানে চলিলেন মাকে নিয়ে। মামা এবারও হাবড়ার পুল পার হয় নাই। মামা, অনুপমের মামা এবারও এই যে পুলটা দেখতে পাচ্ছ, এই পুলটা হচ্ছে বিখ্যাত কলকাতার হাবড়ার পুল। দেখেছো কখনো? জি মনে জি হয় স্যার, আমি গিয়েছি এখানে। এখানে গিয়েছো? বাহ, সুন্দর। জি, তাহলে এই পুলটা অত্যন্ত আহ অনেক সুন্দর স্যার, আমি অনেক দেখেছি। হ্যাঁ। মামাই তাহলে তাদের তীর্থে যাওয়ার জন্য অনুপমকে এবং তার মাকে তীর্থে যাওয়ার জন্য মামা এবারও হাওড়ার পুল পার হয় নাই। মামা কারণ কি কলকাতার বাইরে যায় না, আর কলকাতার বাইরে একবার তিনি সর্বোচ্চ কর্ণগর পর্যন্ত আহ নাকি কোন জায়গাটা ওটার নাম? জি মামা একবার সর্বোচ্চ কলকাতার বাইরে কোথায় গিয়েছিল? কর্ণগর পর্যন্ত। তার বাইরে আর যান না। এর বাইরে কলকাতার যে বাইরে যে জায়গাটা আছে মামা এটাকে মনে করেন আন্দামান দ্বীপের অন্তর্গত। অর্থাৎ মামা যদি মনু হইতেন তাহলে তাদের সংহিতায় এই কলকাতার বাইরে যাওয়াকে তিনি নিষেধ করে দিতেন, বুঝতো? অর্থাৎ ধর্মীয় হুম ধর্মীয় আহ প্রণেতা বা ধর্মীয় গুরু মনু, তার সংহিতা আছে না, মনু সংহিতা বলে। যদি মামা মনু হুম হতেন তাহলে কলকাতার বাইরে যাওয়াকে নিষেধ করে দিতেন, অর্থাৎ কলকাতার বাইরে সে যায় না। এবারও হুম অনুপমকে এবং তার মাকে, অর্থাৎ অনুপমের মাকে যখন তীর্থের উদ্দেশ্যে বিদায় দিলেন, তখন এবারও তিনি হাওড়ার পুল পার হলেন না। পার হলেন না। প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। ওই যে আহ তীর্থে যাচ্ছে তো, এখন ট্রেন তো চলবে, কারণ ট্রেনের গার্ড যে এই এক চক্ষু লণ্ঠন দেখতে পাচ্ছ এটা? এটাকে এক চক্ষু লণ্ঠন বলে। চতুর্দিক থেকে ঘেরা ঘেরা। এর ভিতরে একটা কি আছে? বাতি আছে। এর এক সাইড দিয়ে আলো চলছে। এখন কি টর্চ, অত্যন্ত পাওয়ারফুল টর্চ দিয়ে দেখাই দেয়, কিন্তু তখনকার সময় তো টর্চ ছিল না, টর্চ লাইট ছিল না। তখন এরকম এক চক্ষু লণ্ঠন দিয়ে একদিক থেকে কি করবে, এক চক্ষু মানে একদিকে চোখ আছে, একদিকে চোখ আছে, এই একদিকে চোখ অনেক দূর চলে যায়। এই লাইট অনেক দূর চলে যায়। এই লাইট নাড়িয়ে প্ল্যাটফর্মের যে গার্ড সে নাড়িয়ে দেখাই দিল ড্রাইভারকে যে ওকে সব ঠিক আছে, এখন আপনি গাড়ি, রেল, ট্রেন চালাতে পারেন। তাহলে গাড়ি এবার চলা শুরু করলো। গাড়ির লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। গাড়ি তো ট্রেন, তাই তো? টাক 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 এরকম শব্দ হয় না?
এরকম শব্দ তাল দিতে দিতে ট্রেন চলা শুরু করলো। এরপরে পরের দিন অর্থাৎ কাশি, কলকাতা থেকে কাশি যেতে অনেক সময় লাগে, বহুত সময় লাগে, 2-3 দিন সময় ট্রেনে থাকতে হয়। পরের দিন সকালে স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, অর্থাৎ এক গাড়ি থেকে আরেক গাড়িতে যেতে হবে। স্টেশনে গাড়ি এক ট্রেন থেকে আরেক ট্রেনে যেতে হবে, গাড়ি বদল করতে হবে। এমন সময় কি হলো, সাহেবের আর্দালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করছে। সাহেবের আর্দালি অর্থাৎ এই যে পোশাক পরিহিত, এই যে বিশেষ পোশাক পরিহিত দেখছো, এইখানে কালো আছে, এই কোট প্যান্ট টাই, এরা হলো সাহেবের আর্দালি। তখনকার সময় এরা কি করলো, একটা গাড়ি আসবাবপত্র লিয়ে গাড়ির জন্য অপেক্ষা, অর্থাৎ ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। অর্থাৎ সাহেব মানে একজন সাহেব, যেমন কোনো আমাদের দেশের যখন উল্লেখযোগ্য কোনো কর্মকর্তা ট্রেনে যান, তখন কি করেন, সেই ট্রেনে বিশেষ গার্ড, নিরাপত্তা রক্ষী বাহিনী, তারা আগে থেকেই সেই কামরাকে কি করেন, বুক করেন। তো বুক মানে কি বলতো, তো ওই যে কি বলা যায়, সেই কামরাটা নিয়ে নেন। কিভাবে নিয়ে নেন, যে এই কামরাটা আমরা বুক করেছি, এই কামরাটা আর কেউ যেতে পারবে না। ঠিক তেমনি এই সাহেবের এরা হচ্ছে আর্দালি দল, অর্থাৎ নিরাপত্তা বাহিনী বলা যায়। এরা কি করলো, গাড়ির জন্য অপেক্ষা করছে, সে তারা একটা গাড়ির একটা কামরা তারা নেবে। সাহেব অর্থাৎ কোনো সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ওই গাড়িতে যাবে। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হতে একটি মেয়ে আমাকে লক্ষ্য করে বললেন, এখানে আসেন না, এখানে জায়গা আছে। বুঝছো, অর্থাৎ তারা তো গাড়ি বদল করেছে পরের দিন সকালে। এখন তারা তো গাড়িতে, যখন একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি বাসের বলতে পারবে কলকাতার ট্রেনের অবস্থা, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি যখন পরিবর্তন হয়, তখন আবারও তাদেরকে সিট নেওয়া লাগে, কারণ এরা তো সেকেন্ড ক্লাসের যাত্রী, এদের কোনো স্পেশাল কামরা বা স্পেশাল টিকিট নেই, স্পেশাল কি বলা যায়, স্পেশাল নেই, সিট নাম্বার নেই। এজন্য তারা যেখানে সুবিধা সেখানে কি হয়, বসে যায়। সেকেন্ড এখন অনুপম এবং তার মা যখন এই ঘোরাঘুরি করছে বাইরে, তখন এই একটা মেয়ে সেকেন্ড ক্লাসের গাড়ি থেকে তাকে লক্ষ্য করে বললেন, এখানে আসেন, এখানে জায়গা আছে। স্যার এই গল্পটার নাম কি? অপরিচিতা। অপরিচিত। খানিকটা চানামুট কিনিয়া লইয়া খাইয়া লইল। অর্থাৎ এই যে গাড়িতে ওঠার পরে অনুপম এবং তার মা এই গাড়িতে ওঠার পরে তারা কি করছে, তাদেরকে কেন ডাক দিল বলতে পারবে? তাদের ডাক দেওয়ার কারণ হলো, এই যে তারা বুঝতে পেরেছে, এই মেয়েরা বা এই মেয়েটি বুঝতে পেরেছে, এই যে দুজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে এরা নিশ্চয়ই বাঙালি। কারণ বাঙালিদের দেখলে বোঝা যায় এরা কলকাতার বাইরে। কিন্তু যেমন তুমি এই সৌদি আরবে আছো, সৌদি আরবে যখন থাকো, তখন সৌদি আরবে যে তুমি একজন বাঙালিকে দেখলে চিনতে পারবে, কারণ অন্যদের সাথে এদেরকে খুব একটা মিশে না, চেহারা এদেরকে মিশে না, এজন্য দেখলেই বুঝতে পারে। এজন্য বাঙালি যদি পাওয়া যায় বা উপমহাদেশে কাউকে পাওয়া যায়, তাদের সঙ্গত কারণেই তাকে নিয়ে সমাদর করতে, আদর সম্মাননা জানাতে তারা। তাহলে মেয়েটা কি করছে, চানামুট খাচ্ছে, চানাচুর মুড়ি, চানাচুর মুড়ি। বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে ঘুরে গেল। সাহেবের আবদালি দল তারা যে সেকেন্ড ক্লাসে যে রুমে স্থান নিয়েছে, বারবার তারা গাড়ির সামনে দিয়ে ঘুরে গেল। তারা ভাবলো কি, এই জায়গাটা, এই রুমটা যদি আমরা নিতে পারি, তাহলে আমরা সাহেব এখান থেকে এই গাড়িতে এখানে উঠতে পারবো। এখন এই জায়গাটা আছে, কথা আছে যে সাহেবের আবদালি দল যে তারা ওঠার চেষ্টা করলো, কিন্তু মেয়ে কি এমনি এমনি ছেড়ে দিল না, এমনি এমনি ছেড়ে দেয়নি। সে তখন কি সে বললো কি, তারা সাহেবের আবদালি দল এসে বললো যে এই কামরা আমরা আগে থেকেই দখল করে রেখেছি, এখানে ছেড়ে দাও, এখানে আমাদের সাহেব বসবে, ইত্যাদি ইত্যাদি। মেয়েটি বলল, এই কথা শুনে
অনুপম তার মাকে নিয়ে চলে যেতে চাইলো, কিন্তু মেয়েটি অর্থাৎ কল্যাণী বলছেন আপনি যেভাবে আছেন সেভাবেই বসুন। এরপরে সে স্টেশনের যে কি বলা যায় মাস্টার, স্টেশন মাস্টার তাকে বললেন যে এই কামরা আগে থেকেই বুক করা ছিল না, এরা যা বলছে এটা কি বলছে, মিথ্যা বলছে, কারণ এই কামরাটি আমরা আগে থেকেই আমরা বসে আছি। অর্থাৎ মেয়েটির সাথে তারা যখন পারলো না, তখন কি করলো, ট্রেনটা যখন ছাড়ে তখন আলাদা একটা বগি তার সাথে অ্যাড করে যোগ করে ওই সাহেবকে তারা সেই বগিতে উঠায় দেয়। তখন এই যে মেয়েটির সাহসিকতা দেখে অনুপম কিন্তু লজ্জা পেল, লজ্জায় তার মুখের দিকে আর তাকাতে পারলো না। অর্থাৎ একটা মেয়ে হয়ে যে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, অনুপম একটা ছেলে হয়ে সেই সাহসিকতার পরিচয় দিতে পারেনি, বরঞ্চ সে নেমে যাচ্ছিল। তাকে জোর করে থামাই দিয়ে কি হলো, তাকে বললেন আপনি যেভাবে আছেন সেভাবে বসুন। এরপরে মেয়ে এবং তার সাথে যে ছোট ছোট বাচ্চারা ছিল তারা সকলেই কোথায়, কানপুরে এসে নামিয়ে গেল। কানপুর কোথায় বলতে পারবে? কানপুরে কে কাজ করত? আমাদের হরিশ কোথায় কাজ করত? হরিশ আসর জমাইতে অদ্বিতীয় কে? হরিশ না? হরিশ ছিল কি এই বিয়ের অনুপম এবং কল্যাণীর বিয়ের ঘটক ছিল কে? হরিশ। হরিশ অনুপম এবং কল্যাণীর বিয়ের ঘটক ছিল হরিশ। আর হরিশ কাজ করতো কোথায়? কানপুরে। অর্থাৎ কানপুরে কাজ করার কারণে একটা সুন্দর মেয়েকে দেখে সে অনুপমের কাছে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, অনুপমের কাছে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যে একটা মেয়ে যদি বলো তো একটা খাসা মেয়ে আছে ইত্যাদিতে, এই সমস্ত কথাবার্তা, তাই না? মনে আছে বাসের? মনে আছে? এই যদি বলো তাহলে একটা খাসা মেয়ে আছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জি স্যার। হ্যাঁ, অনুপম বললেন তাহলে কথাটা একবার মামার বইটাকেই পাড়িয়া দেখো, অর্থাৎ মামার সাথে বলতে বললেন, তাই না? মনে আছে? আর মামার সাথে যখন অনুপম তার কাকে হরিশকে মামার কাছে পাঠিয়েছে, হরিশ তো আসলে হরিশ ছিল কি এই আব্দুর রহমান, আব্দুর রহমান তোমার সাউন্ডটা মিউট করো, আব্দুর রহমান সাউন্ডকে মিউট করো, হ্যাঁ ঠিক আছে। হরিশ ছিল আসর জমাইতে অদ্বিতীয়। আসর মানে গল্পের আসর, তাকে পাইলে কেউই ছাড়তে চায় না, মামা তো বিশেষত তাকে উঠতেই দেয় না মামা যদি পায়। অর্থাৎ তার গল্প শুনতেই অনেকে আছে না, দুই একজন মানুষ খুবই অত্যন্ত রসালো রসের সাথে গল্প করতে পারে, ঠিক হরিশও সেরকম রসের সাথে গল্প করতে পারতো। হরিশকে মামা ছাড়তে চাইল না। মামার টেবিলেই অনুপম ওই কি মেয়ের, কানপুরে যে মেয়েটি কানপুরে কাজ করে কে, হরিশ, হরিশ যে মেয়েটিকে চেনে জানে সেই মেয়েটির কথা মামাকে বললেন। কিন্তু মামার উদ্দেশ্য কি, মেয়ের চেয়ে মেয়ের বাবার খোঁজ নেওয়াটাই, খবর নেওয়াটাই তার বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, মামা চান এমন বিয়েই চান যে বিয়েই বড়লোক হবে না, অর্থাৎ ধনাঢ্য হবে না, কিন্তু দিতে কৃপণতা করবে না, অর্থাৎ তার যা কিছু আছে সবকিছু দেবে। এখন এই যে মেয়ে অনুপম যে মেয়ের কথা বলছে, এই মেয়ে আগে কি ছিল, ধনী ছিল, কিন্তু এখন তারা গরিব হয়ে গিয়েছে। এজন্য তারা কি করছে, শহর থেকে গ্রাম থেকে তারা শহরে গিয়ে বাস করছে, কারণ গ্রামে তাদের স্ট্যাটাস রক্ষা করতে গেলে তাদের আর্থিক যে অবস্থা তাদের কি সংকলন হয় না, এই জন্য তারা শহরে গরিব গৃহস্থের মতো বাস করে কানপুরে যে। এখন মামা যা চেয়েছিলেন ঠিক তেমনই হয়েছে, মনে মনে ভাবলেন যে যেটুকু লক্ষ্মীর ঘটের অবশিষ্ট আছে মেয়ের বিয়েতে তারা উজাড় করে দিতে কৃপণতা করবে না, এই সমস্ত মেয়ে মামা ভেবে এই বিয়েতে কিন্তু মত দিয়েছিলেন, ঠিক আছে? এখন এই মেয়েকে কিন্তু অনুপম কখনো দেখিনি, দেখেছে? এই মেয়েকে আশীর্বাদ করতে গেছিল কে বলতো? আশীর্বাদ করতে গেছিল কে? তোমাদের মনে ভালো করে পড়া হয় না। আশীর্বাদ মামা, মামা, ইয়েস। না না না, বিনুদা। অনুপমের মামা। না না, বিনুদা গিয়েছিল, বিনুদা, পিস্তুত ভাই, অনুপমের পিস্তুত ভাই বিনুদা। বিনুদা মেয়েকে কি করতে গিয়েছিল, আশীর্বাদ করতে গিয়েছিল। আশীর্বাদ করতে গিয়ে একটা রিং দিয়েছিল, হ্যাঁ, আশীর্বাদ করতে গিয়েছিল হচ্ছে বিনুদা। আর অনুপম কিন্তু এই মেয়েকে দেখি নাই,
আর কল্যাণীও অনুপমকে দেখে নেয়। শুনেছেন সে নাকি শুনেছিল যে অনুপমের একটা ছবি কিন্তু কল্যাণীর কাছে দেওয়া হয়েছিল। এই অনুপমের ছবি নিয়ে কিন্তু একটা জায়গা আছে যে যখন বিয়ে ভেঙে গেল তখন অনুপম চিন্তা করে যে তার ছবিকে নিয়ে হয়তোবা সেই মেয়েটি কি অল্প সাময়িক অল্প শুধুমাত্র বিয়ের আশাতে গিয়েছে, কবুল বলা পর্যন্ত এটুকুই বাকি আছে, তার পূর্বে বিয়েটা ভেঙে গিয়েছে, সবকিছুর আয়োজন চলছে। তাহলে এই যে অবস্থায় অনুপম ভাবছে কল্যাণী হয়তোবা তার ছবিকে দেখেছে, তার তার প্রতি একটা রিক্ততা, তার প্রতি একটা ভালোবাসা, তার প্রতি একটা মমত্ব বোধ জেগেছে। মেয়ের বাবার এক গুইমির কারণে এবং মামার কারণে বিয়েটি ভেঙে গিয়েছে। হয়তো মেয়েটি তার কথা এখনো মনে করে এবং মাঝে মাঝে ট্যাঙ্কের ভেতর থেকে তার ছবিটি বাইর করে। যখন ছবিটি দেখে দুই পাশ দিয়ে চুল কি বলে নেমে পড়ে, যখন কারো শব্দ শোনে তখন কি করে ফুট করে সেই ছবিটা ট্যাঙ্কের ভেতরে বা অন্য জায়গায় কি করে লুকাইয়ে ফেলে। এই সমস্ত কল্পনা কিন্তু তার ভেতরে অনুপম করেছে, অর্থাৎ অনুপমের ভেতরে মেয়েটি সম্পর্কে একটা কল্পনা একটা সৃষ্টি হয়েছিল, কিন্তু মেয়েকে সে কখনো দেখেনি। এখন এই যে বিদেশে যাচ্ছে, কাশিতে যাচ্ছে, কাশিতে যাওয়ার সময় অনুপম একটা মেয়েকে হঠাৎ অন্ধকারে বললেন এখানে জায়গা আছে, এখানে জায়গা আছে। এই যে সুর, এই যে বাংলা বিহীন, অর্থাৎ যে সময় যাচ্ছে সেখানে হয়তো সব ভাষাটাই হিন্দি ছিল বা অন্য কোনো ভাষা ছিল, সেখানে হিন্দি ছাড়া আর কেউ বলে না। হঠাৎ একটা সুর ভেসে আসলো এখানে জায়গা আছে। এই বাংলা কথা, বাংলা আওয়াজ অত্যন্ত সুলুর, অনেক মেয়ের অনেক মানুষের কণ্ঠ দেখবে অনেক সুন্দর হয়, অত্যন্ত চমৎকার হয়। এই আওয়াজ কিন্তু অনুপমের হৃদয়ে কি হলো একটা দোলা দিয়ে গেল যে এই অসময়ে অচেনা জায়গায় বাংলা ভাষা জায়গায়, অর্থাৎ যেখানে বলছে কথাটা সেখানে কিন্তু বাংলা ভাষা নয়, সেখানে বাংলা ভাষায় কেউ বললো এখানে জায়গা আছে। তার হৃদয়ের মধ্যে যেমন কোকিলের সুর, এরকম একটা সুর, অনন্ত কি বলা যায় অনন্য সুর তার ভেতরে জেগে উঠলো এবং তার ভেতরে একটা মমত্ব বোধ জেগে উঠলো। জেগে ওঠার পরে সেই মেয়েটা আবার সকালে আবার দেখা, তার ট্রেনে উঠলো, তার কামরায় উঠলো, সেই কামরা থেকে আবার যখন সাহেবরা আবদালির দল আসলো কামরা পরিবর্তন করার জন্য তাদেরকে বললো, কিন্তু কামরা পরিবর্তন মেয়েটিকে এই অনুপম কামরা পরিবর্তন করতে চেলেও মেয়ে কিন্তু বললো আপনি এখানেই বসেন, আপনাকে উঠতে হবে না, এইভাবে ইত্যাদি কথাবার্তা আমরা পাই। তারপরে অনুপম কিন্তু ওই মেয়ের সাহসিকতা, তার যে কর্মদক্ষতা দেখে তার দিকে নিজে ছেলে হয়ে মেয়ের কর্মদক্ষতা দেখে সাহসিকতা দেখে লজ্জায় তার দিকে আর ফিরে তাকালেন না। এখন এমন পরে পথে প্রতিমধ্যে কানপুর, কাশিতে যাওয়ার প্রতিমধ্য পথ হলো কানপুর। কানপুরে ওই মেয়ে এবং তার যে সাথে ছোট ছোট বাচ্চারা ছিল সকলেই কিন্তু কানপুরে নেমে গেল। এই কথা বলতে যে এত কথা বললাম। তারপরে কানপুরে যখন নেমে গেল, এখানে একটা কথা আছে, সেটা হলো কানপুরে যখন নামে তখন কানপুরে এসে গাড়ি থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিয়াকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারলেন না, মা তো সাথে আছেন, মা সবকিছু দেখতেছেন, মা তখন আর থাকতে পারলেন না। জিজ্ঞাসা করলেন তোমার নাম কি মা? মেয়েটি বলল আমার নাম কল্যাণী। এখন কল্যাণী যখন বললো, কল্যাণী নামটি তারা তো আগে শুনেছে কিনা? যে মেয়ের সাথে বিয়ে হচ্ছে সে মেয়ের বাড়ি কল্যাণী, এই কানপুরে, এবং যে মেয়ের সাথে তোরা বিয়ে হচ্ছিল সেই মেয়ের নাম কল্যাণী, এটা তো জানে। মেয়েকে না দেখলেও এটা তো জানে কিনা, এটা তো জানে। যখন মেয়েটি বললো আমার নাম কল্যাণী, তখন এটা কি হলো, চমকে হলো, হ্যাঁ কল্যাণী, আর এই কানপুরেই নামছে। আমার ছেলের যে মেয়ের সাথে বিবাহ হওয়ার কথা ছিল তার বাড়িও কানপুরে এবং তার নামও ছিল কল্যাণ। তারা কি হলো, চমকায় উঠল। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকায় উঠলাম, মা এবং আমি দুজনেই চমকায় উঠলাম। হ্যাঁ কল্যাণী নাম, তোমার বাবা তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। অর্থাৎ শ্বশুরের নামও তো জানে, বিয়ের নামও তো জানে। অনুপম তার শ্বশুরের নাম জানে, অনুপমের মা তার বিয়ের নাম জানে, তার নাম ছিল কি শম্ভুনাথ সেন, ডাক্তার, এখানকার ডাক্তার। তাহলে যখন এই কল্যাণী এবং ডাক্তার তার বাবার নাম মিলে গেল, তখন ভাবলো কি এই আমার সেই অনুপম ভাবলো এই আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল
সেই মেয়েটি এ আর অন্য কেউ নয়। অনুপমের মাও বুঝতে পারলো যে মেয়েটি আমার পুত্রবধূ হওয়ার কথা ছিল, সেই মেয়েটি এই, যার রূপে গুণে আচরণে কর্ম দক্ষতায় সাহসিকতায় তার জুড়ি নেই। যার এই যে ট্রেনে উঠলো তার কি দেখে, তার কর্মদক্ষতা, তার সাহসিকতা, তার আচরণ দেখে মা কিন্তু মুগ্ধ। আর অনুপম কিন্তু তার দিকে তাকাতে পারছে না, নিজের লজ্জায়, একটা পুরুষ হয়ে নারীর কাছে হেরে যাওয়ার লজ্জায় কিন্তু তার দিকে তাকাতে পারছে না। এই যে সেই মেয়েটির এখন পরিচয় নিয়ে জানা গেল সে আর কেউ নয়, সে হলো অনুপমের যার সাথে বিয়ে ভেঙে গিয়েছে সেই মেয়েটি। তারপরে সবাই নামিয়ে গেল, কানপুরে সবাই নামিয়ে গেল। এখন কানপুরে যখন নেমে গেল আর অনুপম যখন কি করলো, দেখলো এই মেয়েটির সাথে আমার বিবাহ হওয়ার কথা ছিল। অনুপম তো মেয়ে আগে দেখে নাই, এই মেয়েটি কিন্তু অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর দেখতে, অত্যন্ত সুন্দর, এবং তার সমস্ত কর্ম দক্ষতা সব দিকে, আমরা বলি না অলরাউন্ডার, অলরাউন্ডার বলি না, সে ঠিক তেমনই অলরাউন্ডার একটা মেয়ে। তাকে দেখে তার এই যে তার কর্মদক্ষতা, তার রূপ দেখে এবং তার মনের মধ্যে যে অজানা অজানা জায়গায় এইখানে জায়গা আছে, তাকে নিয়ে তাকে তার স্থান দিলেন। এই সমস্ত কিছুতে অনুপমের হৃদয়ের ভিতরে যে মেয়েটির যে স্থান, একটা স্থান ছিল, সেই জায়গাটা কিন্তু আবার নতুন করে জায়গা শুরু হলো। মামার নিষেধ করলেন যে তুই কল্যাণী এই অনুপম তুই কানপুরে যাস না। অর্থাৎ অনুপম কলকাতা ছেড়ে দিয়েছে, মেয়েটির প্রেমে পড়েছে, যে মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়ের কাছে চলে গেছে। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোড় করিয়াছে, মাথা হেট করিয়াছে। সোমনাথ বাবুর হৃদয় গলিয়াছেন। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। বলে হাত জোড় করিয়াছি, মাথা হেট করেছে, মাথা হেট করা মানে কি, নিচু করা। সোমনাথ বাবুর হৃদয় গলিয়াছে। সোমনাথ বাবুকে অনুপমের শ্বশুর, কল্যাণীর বাবা, তাই তো? অর্থাৎ বলছে আমার ভুল হয়ে গেছে, যা হয়েছে মামার জন্যই হয়েছে, যা হয়েছে মামার জন্য হয়েছে, মামার কারণেই এই বিবাহ ভেঙে গিয়েছে। তখন সোমনাথ বাবু কি করলেন, সোমনাথ বললেন মা জামাই যখন এত তার ভুল স্বীকার করছে, এত করে বলছে, তখন সোমনাথ বাবু তার কি করলেন, ভুল বুঝতে পারলেন। ওই সোমনাথ বাবু তার হৃদয় বলিলেন, হ্যাঁ মেয়ে তো বিবাহ দেওয়াই লাগবে। আর জামাই যখন এভাবেই হবু জামাই তার সাথে বিয়ে ভেঙে গিয়েছে, এই জামাই যখন বলছে এইভাবে, তখন তার হৃদয় বলল। হাসিবুল ইসলাম সাউন্ড মিউট করো, হাসিবুল ইসলাম সাউন্ড মিউট করো। তারপরে যখন এই সোমনাথ বাবু হৃদয় গলিয়েছেন, কিন্তু কল্যাণী বললেন কি আমি বিবাহ করিলাম না, আমি বিবাহ করব না। আমি জিজ্ঞাসা করিলাম কেন বিবাহ করিবে না, আমি জিজ্ঞাসা করিলাম কেন বিবাহ করিবে না। সে বলিল মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা মানে কি, মায়ের আদেশ, মায়ের আদেশ, মায়ের আদেশ। তখন সে ভাবছে যে আমি তো মায়ের আদেশ, কারণ অনুপম এমনই ছেলে, অনুপমের পরিচয় ইতিপূর্বে পেয়েছি, সে ওয়ান্তুপুরের সমস্ত নির্দেশ মানিবার জন্যই একটা প্রস্তুত হয়ে আছে। কারণ সে কি, মায়ের আদেশ নিষেধ অমান্য করার শক্তি তার ভেতরে নেই। অর্থাৎ মা যা বলে তাই সে শোনে। তা বলে এ পক্ষেও মাতৃ আজ্ঞা আছে নাকি, অর্থাৎ এ পক্ষ মানে কি, কল্যাণের দিকে। কল্যাণী সে আগে থেকে জানতো যে কল্যাণীর কে নেই, কল্যাণীর মা কিন্তু নেই, মা নেই, বাবা আছে। কিন্তু এ পক্ষেও মাতৃ আজ্ঞা আছে নাকি, কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি। তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। অর্থাৎ তারপরে অর্থাৎ কল্যাণী কি করছে এই সমস্ত দেখে বুঝলেন কি, তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। এই মাতৃভূমি দেখতে পাচ্ছ, আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, একটা মানচিত্র। অর্থাৎ মাতৃভূমি মানে মায়ের, এখানে মা বলতে কি দেশ, তাই তো? মাতৃভূমি মানে মায়ের দেশ, মায়ের দেশ মানে নিজের জন্মস্থান। আর এখানে বলে তারপরে বুঝলাম মাতৃভূমি আছে, জন্মভূমির প্রতি যে ভালোবাসা, মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা আছে। এই ভালোবাসার কারণে কি করেছে কল্যাণী, কি করেছে, সে তার কল্যাণীর কিন্তু ইতিপূর্বে আরো বিবাহের প্রস্তাব এসেছিল, কিন্তু সে বিবাহ করতে চায়নি। সে বললো কি আমি বিবাহ করিব না। আর অনুপম ভাবলো মেয়েটি হয়তো তার ভালোবাসে, এজন্যই সে আর বিবাহ করতে চাচ্ছে না। কিন্তু আসলে তা নয়,
কল্যাণী কি করেছিল যখন বিবাহ ভেঙে গিয়েছিল, এদেশের রীতি, এদেশের কালচার, এদেশের সংস্কৃতি, এদেশের যৌতুক প্রথা, এদেশের বিবাহ প্রথার প্রতি তার একটা ঘৃণা জন্মেছিল। আর এই ঘৃণার কারণে সে বলল কি আমি আর বিবাহ করিব না। তখন যখন বিবাহ করিবে না, আর মেয়েটি এত সুন্দর, এত এক্সপার্ট, এত কর্মদক্ষ, এত অলরাউন্ডার, তখন সে ভাবলো কি যে আমি এই দেশের যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে পড়া শিশু, পিছিয়ে পড়ে বাচ্চা, তাদেরকে আমি কি করব, শিক্ষিত করব, তাদেরকে শিক্ষার ভার সে গ্রহণ করলো। অর্থাৎ একটা একটা প্রতিষ্ঠানে কি করলো, একটা সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। শিক্ষার জন্য যে ব্রত, যে কি বলা যায় উদ্দেশ্য, যে যে ভালো কাজ, সেই কাজ কিন্তু কল্যাণী এখানে গ্রহণ করিয়াছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না, কিন্তু আমি আশা ছাড়িতে পারলাম না। দেখছো এখানে একটা ছেলের প্রতীকী চেহারা দিয়েছি, যে তাকে আছে নদীর থেকে, আশা ছাড়িতে পারিলাম না। অর্থাৎ সে ভাবলো কল্যাণী কোনো না কোনো দিন সে কি করবে, তার কথায়, তার অনুরোধে সে কি করবে, সাড়া দিবে। সাড়া দিয়ে তারা কি করবে, এক অপরের সাথে তারা কি করবে, যে ভালোবাসার বন্ধন, সেই ভালোবাসার বন্ধন তারা কি এক হয়ে যাবে। কিন্তু আমরা আশা ছাড়িতে পাইলাম না। সেই সুর যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সেজন্য কোন ওপারের বাসি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে, সে যে আমার চিরদিনের গানের ধোঁয়া ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন 27 হইয়াছে। অর্থাৎ 4 বছর অতিবাহিত হয়েছে। তখন যখন এই কাজটা হলো, বিবাহের সময় ছিল, তখন ছিল কত, আমার বয়স ছিল 23। অর্থাৎ বিবাহের সময় অনুপমের বয়স ছিল কত, 23, আর এখন বয়স কত, 27। অর্থাৎ 4 বছর ইতিমধ্যে পার হয়ে গেছে, এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছে। অনুপম বলছে কি এখনো আশা ছাড়ি নাই, কারণ কি সে ভাবছে একদিন না একদিন সে কল্যাণীর সাথে মিলিত হতে পারবে, কিন্তু মাতুলকে ছাড়িয়েছে। অর্থাৎ মাতুল মানে কি, মায়ের বাড়ি, নানার বাড়ি, তাই না? নানার বাড়ি যেখানে ছিল কলকাতা, সেখানকে ছেড়ে সে কি কোথায় আছে, কানপুরে আছে। মাতুল নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারে নাই। মার তো স্বামী নেই, মার তো স্বামী আছে, নেই, অনুপমের বাবা নেই, আর একটাই মাত্র সন্তান, এজন্য মাতুলকে অনুপম ছেড়েছে, কিন্তু মা মা কিন্তু ছেলের সাথে আছে, কানপুরে, কানপুরে অনুপমের সাথে আছে। তোমরা মনে করিতেছ, তোমরা অর্থাৎ পাঠকরা মনে করিতেছে, লেখক বলছেন, পাঠকরা বা অনুপম বলছে, তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না। তোমরা হয়তো ভাবছো আমি আবার বিবাহ করব কল্যাণীর সাথে, তা বলছেন না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে, এখানে জায়গা আছে, নিশ্চয় আছে, নইলে দাঁড়াবো কোথায়? বলে হ্যাঁ জায়গা আছে, নিশ্চয় আছে, না হলে যাইব কোথায়? সেই তাই বছরের পর বছর আমি, বছরের পর বছর যায়, আমি এখানেই আছি। দেখা হয়, কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই তখন কিছু তার কাজ করিয়া দেই, আর মন বলে এই তো জায়গা করিয়াছি। দেখা হয়, কথা হয়, তার কণ্ঠ শুনি, অর্থাৎ যাকে হৃদয়ের মধ্যে স্থান দিয়েছে, যার সাথে দেখা হয়, কথা হয়, তার সুবিধা হলে তার কি করি, কিছুটা কাজ করে দেই। এই কাজ করার সুবিধা, তার যে সংস্পর্শে আসা, তার সান্নিধ্যে আসা, এটাই হলো তার তার কাছে অনেক বড়, অনেক বড় পাওনা। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দেই, আর মন বলে এই তো জায়গা পেয়েছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়া আছি। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়া আছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তোমরা এই গল্পটি সুন্দর করে পড়ো এবং সবাই ভালো থাকো। এবং আগামী দিন আমরা আগামী দিনও বাংলা প্রথম পত্র পড়বো, একটা কবিতা পড়বো। আমরা বিভূষণের প্রতি মেঘনাদ কবিতা পড়েছিলাম, তারপরে
দ্বিতীয় কবিতা ওটা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। তারপরে আমরা যে কবিতা আছে সেই কবিতাটি পড়বো। তোমরা সকলেই ঠিক মতো লেখাপড়া করো। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।